না, জিডিটা করতে বাধ্য হলাম। জিডিটা আমিও করতে বাধ্য হলাম। এই যে দেখিয়ে দিলাম তোমাদের জিডি। এই যে দেখো স্ট্যাম্প মেরে দিয়ে দিয়েছে। তোমাদের দেখিয়ে দিলাম। কারণ আমার নিজের বাবা নিজেকে সাবধানে রাখার জন্য জিডিটা করে রাখলাম। কারণ কোন পাগলি কোথা থেকে কার নামে কোথায় জিডি করছে, কোথায় কার নামে সাইবার ক্রাইমে গিয়ে দিয়ে আসছে, নিজের মনের কথা জানিয়ে দিয়ে এলো। বলা তো যায় না, না? আমি আবার একা থাকি জানোই। আর কাউকে জানতে যাবো না কারোর কাছে যে বাবা এটা কি দেখো তো, না সেটাও করব না, নিজে করব যা করব। আজকে যেই এত দূর অব্দি এসেছি আমি কিন্তু নিজেই এসেছি, আমাকে কেউ কিন্তু কমিউনিটিতে তুলে দেয়নি, কোনো বড় চ্যানেলও না, কোনো ছোট চ্যানেলও না, কোনো মধ্য চ্যানেলও না, বিশ্বাস করো কেউ করেনি। তো চলো চলে এসেছি আবার তোমাদের কাছে। বাবা যা দেখছি না সত্যি মাথা বড় বন 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 করে ঘুরছে, বিশ্বাস করো। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। হ্যাঁ, একটা জিডি করা হয়েছে। পিঠে ছুরি মেরেছে যারা তাদের নামে তো জিডি করতে হবে বলো। সবাই পেছনে ছুরি মারছে, সবাই পেছনে ছুরি মারছে, কিন্তু ও তো অনেকদিন আগেই কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে। ও তো আর করে না, যা দেখে তাই বলে, যা দেখে তাই বলে, বুঝেছো? কিন্তু আগে যা বলেছে বলেছে, এখন তো আর বলে না। তাহলে কেন, তাহলে কেন, কেন আমি কেন আমি জানতে চাই কেন। হ্যাঁ কেন, কি কারণ এসব করার? ও কি মানুষের পর্যায়ে পড়ে না? তোমরা শুধু ঘোরামুখী ঘোরামুখী বলে ডেকে এসছো এতদিন, কিন্তু ওর যা ব্রেন তা তোমাদের সাত কুলে কারণ নেই, বুঝলে? নেই। ওর পিঠে ছুরি মারা হচ্ছে, ওর পেটে, ওর মানে ওর চারিদিকে সবাই ছুরি মেরে মেরে ওকে একদম ক্ষত বিক্ষত করে দিয়ে এই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, ওকে গালাগালি দেওয়া হয়েছে, ওকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে। ও কিন্তু কোনোদিন কাউকে বলেনি, ও কিন্তু কাউকে নিয়ে কোনোদিন বলেনি নোংরা কথা। ও যা দেখেনি তাই নিয়েও কোনোদিন কাউকে বলেনি, বলেছে আজ পর্যন্ত? বলেনি তো। লাস্ট ও আমার কমেন্ট বক্সে এসে, আমার লাইভের কমেন্ট বক্সে এসে এত বড় একটা নোংরা কথা বলে গেছে না, তোমরা ভাবতে পারবে না। বলেছে আমার নাতনিটাকে নিয়ে, তো আগেই বলেছে, তারপরেও আবার ওইটুকু ছোট্ট নাতনিটাকে নিয়ে বলে গেছে ও যতদিন বেঁচে থাকবে তোমার চ্যানেল বন্ধ হবে না। কেন, আমি কি আমার নাতনিকে বেঁচে খাই? তোমাদের মনে হয়েছে কোনোদিন আমি আমার নাতনিকে দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা ভিডিও করছি? আমি যখন আমার নাতনির বাড়িতে যাই তখন সে আমার পেছন ছাড়ে না, এটা তোমাদের বলেছি। তখন আমার ক্যামেরার সামনে এসে পড়ে, তখন তাকে নিয়ে আমাকে একটু বসতে হয়, নাহলে ক্যামেরা টানবে, চশমা খুলে দেবে, নয় এটা করবে, নয় ওটা করবে। ওই জন্য আমি একটু মাঝে মধ্যে কোলে নিয়ে বসে ভিডিও করেছি। তার জন্য কি আমার ওকে বেঁচে খাওয়া হয়েছে? তাহলে শেরুকে বেঁচে ও কতবার খায়, ওর বরটাকে ভেরুটাকে বেঁচে ও কতবার খায়, ভাবো তো একবার। একবার তোমরা ভাবো শেরু আর ভেরুকে বেঁচে ও কি খায়? তেলাপিয়া মাছের ঝোল আর চাকচাক করে আলু ভাজা আর বেগুন ভাজা, এই খায়। আমি তো তাও বিরিয়ানি খাই, সেদ্ধ ভাত খাই, পান্তা ভাত খাই, নানান রকম তরকারি সরকারি, হোম ডেলিভারি সব খাই। কিন্তু ওর তো সেই ওই এক খাবারে আটকে গেছে, ভেরু আর শেরু। আর আমার ওইটুকুনি ছোট্ট দুধের নাতনিটাকে পর্যন্ত ও এইভাবে কথা বলে। ওর মুখটাকে না থেতো করে যেদিনকে দিতে পারবো, বিশ্বাস করো, ও যদি আমার নামে গিয়ে এইটার জন্য জিডি করে আসে, আমি লড়বো কেস। আমি লড়বো কেস যে এইটুকু বাচ্চার মৃত্যু কামনা করে ও। দেখবো তো কোন জজ, কোন আদালত, কোন উকিল, কোন জেঠুমনি, কোন দেবদূতরা এসে বাঁচায়। দেখবো তো। যেখানে অন্যের বাচ্চার লরির তলায় পিষে মেরে ফেলবো বলতে পারে, সেই বাচ্চাকে, সেই সেই মহিলাটিকে মানে সাবাসি দেবো আমরা কি করে? কোন দিক দিয়ে সাবাসি দিতে হবে যে ও জিডি করলেই আমাদের ভয় করে কাঁপতে হবে? সবার হবে, সবারই দিন আসবে। ওরে বাপরে বাপ! আর আমরা সবাই মিলে যদি তোকে করি, তুই বুঝতে পারছিস কোথায় যাবি? তুই একা ১০০ জনকে ডাকবি, ১০০টা কেস তোকে লড়তে হবে। আছে তো পয়সা? জনগণ কিন্তু বারবার পয়সা দেবে না তোকে, এটা মাথায় রাখিস। হ্যাঁ, জনগণ কিন্তু তোকে বারবার পয়সা দেবে না। দুহাত দিয়ে উপচে দিয়েছে না, প্রচুর ভালোবাসার মানুষ তোকে সবসময় আশীর্বাদ করছে না। এই ১০০টা মানুষ যখন তোকে জিডি তোর নামে জিডি করবে, তোর নামে গিয়ে কেস করবে, তো সেইখান থেকে দেখতে গেলে এই যে মহিলাটি, যে মহিলাটি আজকে জিডি আইন ওই সেই তাই দেখাচ্ছে, দেখিয়ে ভয় দেখাচ্ছে না, খুব হাস্যস্কর হয়ে যাচ্ছে। আমার তো ভীষণ হাসি পাচ্ছে, বিশ্বাস করো। একটা দিন আমি ভয় পেয়ে কেঁদেছিলাম, বাবা এটা আবার কি করলো আমার নামে, আমি তো ঠিকানা জানি না, তাহলে আমার নামে কি করে করতে পারে? তো সেইটা যখন আমি আমার উকিলের সাথে কথা বললাম, কোর্টে গিয়ে কথা বলেছি আমি, যে দেখুন এরকম এরকম ব্যাপার, আমি এরকমভাবে ওর বাড়ি গেছি, তারপরে ও আমার নামে একটা সাইবার ক্রাইমে গিয়ে জিডি করে এসেছিল। তো সেটা আবার সোশ্যাল মিডিয়ায় দেখিয়েওছে আমার নাম দিয়ে, ওটা আমি দেখিয়েছি, ওনাকে দেখিয়েছি যে এই যে এইটা আমাকে দেখিয়েছে, উনি সেই স্ক্রিনশটটা ওনার ফোনে নিয়ে রেখেছেন। তো যাই হোক, তারপরে আমাকে বলল যে আপনি ঠিকানাটা, মানে ও যে বলছে ঠিকানাটা রিভিল করেছেন, আপনি কিভাবে গেছিলেন ওর বাড়ি? তা আমি বললাম দেখুন আমাকে বলেছে ট্রেনে, এখান থেকে ট্রেনে উঠবে, ওই স্টেশনে নামবে, ওখান থেকে তুমি টোটো ধরে বলবে এই দোকানটার সামনে এসে, ওখানে তুমি আমাদেরকে পাবে। তো এইভাবে আমি ওর বাড়ি একবারই গেছি। আর আমার সাথে একজন গিয়েছিল, সে তো চেনেই না, প্রশ্নই নেই, আমিও চিনি না বলেই তাকে নিয়ে গেছিলাম, কারণ অনেকটা দূর আমার বাড়ি থেকে ওর বাড়ি। এতটাই ভালোবেসেছিলাম যে তার জন্মদিনে, আমি দেখছেন আমার এত বয়স হয়েছে, তারপরেও কিন্তু আমি
ছুটে গেছিলাম তাকে ভালোবেসে, যে না এতবার সে আমাকে ফোন করেছে, তো যাই একটু ঘুরেই আসি। তখন কিন্তু করোনা চলছিল, করোনার সময় একটুখানি থিতিয়েছে সেই সময় করোনাটা, সেভাবে কিন্তু চলেও যায়নি। আর আমার তখন নাতনির বয়স একদম ছোট, আমার নাতনি জন্মেছে ডিসেম্বরের 31 তারিখ, আর ওর জন্মদিন ছিল জানুয়ারির 14 তারিখ। তো সেই অবস্থাতে আমার নাতনির আতুর ওঠেনি, সেই অবস্থায় আমি কিন্তু আমার নাতনিকে দেখাশোনা করছিলাম পুরোপুরিভাবে। আমি ওইখানে যাবো শুনে আমার মেয়ে জামাই ভীষণভাবে আমাকে বাধা দিয়েছিল, ভীষণভাবে, যে না তুমি এই ট্রেনে ফেনে এইভাবে ওইভাবে যাবে, আবার আসবে, কত লোকজন থাকবে, কার করোনা কার কি আছে না আছে তুমি জানো না, আবার ওই অবস্থায় এসে তুমি বাচ্চাটাকে ধরবে, তোমার যেতে হবে না। বিশ্বাস করো আমি ওদেরকে মানে করেও আমি কিন্তু ওর বাড়ি গিয়েছিলাম, ওদেরকেও আমি বুঝিয়েছিলাম যে দেখ একটা মানুষ একটা বেলার জন্যই তো, একটুখানির জন্যই তো যাবো, বেশিক্ষণ বসবো না, এতটা দূর যেতে আসতেই তো সময় চলে যাবে, আমি যাই একটু দেখা করে চলে আসবো, আমি বেশিক্ষণের জন্য যাব না। ওরা আমার উপর রীতিমতন রাগ করেছিল। তারপর ১ সপ্তাহ আমি আর ওদের বাড়ি যাইনি। বিশ্বাস করো, আজকে তোমাদেরকে বললাম। আমি কিন্তু এইসব বাড়ির কথা কোনোদিনও তোমাদের কাছে বলতে বসি না। আজকে বললাম। এই জিডির ভয় দেখানোতে বললাম। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমার জিডিটা করা আছে। ঠিক আছে? আমার কিন্তু জিডি করা আছে। টোটাল ওর নাম দিয়েই করা আছে। ওর বোনের নাম দিয়েই করা আছে এটা। তো এরপরে যখন আমাকে ওইটা দেখালাম, তখন বলছে এইভাবে গেলে কেউ তো তার প্রপার অ্যাড্রেস জানা কোনোদিন সম্ভব হয় না। কোনোদিনই সম্ভব হয় না, কারণ প্রপার একটা অ্যাড্রেস বলতে গেলে, রিভিল করতে গেলে তার পিন নাম্বার বলতে হবে, তার রাস্তার নাম্বার বলতে হয়, তার বাড়ির নাম্বার বলতে হয়, এমনকি যে বাড়ির মালিক তার নামে বলতে হয় কেয়ার অফ দিয়ে। আমি বললাম দেখুন আমি কিন্তু ওর শ্বশুরের নামও জানি না, সত্যিই আমি জানতাম না। রিসেন্ট একজনের ভিডিও দেখে ওর শ্বশুরের নামটা জানলাম, কি এস রয় নাকি সামথিং জি রয় এরকম, আমি ঠিক এখনো বলতে পারবো না, বিশ্বাস করো আমি আমার এখনো মনে নেই কি নাম। ওই একবার কারোর ভিডিওতে শুনেছিলাম তার বাবার নামের প্রথম অক্ষর দিয়ে বলেছিল, আমার মনে নেই। তো ও আমাকে কোনোদিন তার শ্বশুরের নাম বা প্রপার অ্যাড্রেস কখনো সেন্ড করেনি, যে আমি ওর প্রপার অ্যাড্রেস জানবো আর সেইটা রিভিল করব। কিভাবে গেছিলাম সেটা মানুষকে বলা যায়, যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি যাবো ওর বাড়িটা, তুমি কিভাবে গেছিলে আমাকে একটু বলো না, সেইটা কিন্তু বলা যায়, সেটা কিন্তু কোনো অপরাধ নয়। অ্যাড্রেস রিভিল করা কিন্তু সেটা নয়। অ্যাড্রেস রিভিল করা হচ্ছে প্রপার অ্যাড্রেস রিভিল করা। আমার বাড়ি যারা যারা এসেছে তাদের কাছে যদি অন্য কেউ জানতে চায় যে তুমি তো ওর সমাধির বাড়ি গেছিলে, আমাকে একটু বলো না, আমি একদিন গিয়ে সমাধিকে একটু সারপ্রাইজ দেবো, কিভাবে যাবো। তো সে তারাও কিন্তু ঠিক ওইভাবেই বলবে, কারণ আমার রোডের রাস্তার নাম, আমার থানা, আমার পোস্ট অফিস, আমার পিনকোড কখনোই কারোর পক্ষে জানা সম্ভব নয় একদিন আমার বাড়িতে আসার পর। ঠিক আছে? তো তখন আমাকে বলছে আপনি চুপচাপ বসে থাকুন, ওই রকম পাগলরাই এরকম কাজ করে, মানে মাথায় কোনো ওনার বুদ্ধি নেই, তাই জন্য উনি এই কাজটা করে এসছেন। আর জিডি যে কোনো একটা কোনো কিছু দিয়েই কিন্তু করে আসা যায়, জিডি করাটা কিন্তু এমন কিছু বড় ব্যাপার নয় যে আমি একজনের এগেনস্টে গিয়ে আমার বক্তব্যটা তাকে জানিয়ে আসলাম থানায়, তারা লিখে নিল, নিয়ে একটা নাম্বার স্ট্যাম্প দিয়ে দেয়, এইটুকুনি একটা পুচকি কাগজ দেয়, এইটুকুনি একটা কাগজ জিডি। এটা নোয়াপাড়া থানার জিডি। আমি কোনো লাল কালি দিয়ে তোমাদেরকে ভর্কিবাজি দেবো না, ঠিক আছে? লাল কালি দিয়ে মুছে এই করে ওই করে দেখালাম না, আমি তোমাদের প্রপার দেখাচ্ছি। এই যে দেখো নোয়াপাড়া থানার এটা। তো আমি আগেও দেখিয়েছি তোমাদের, যেদিন করেছি সেদিনই তোমাদের তুলে দেখিয়েছি, এখানে নাম্বারটাও আছে। তো সেখান থেকে আমাকে বললো আপনি চুপচাপ বসে থাকুন, দেখি উনি কি কি করতে পারেন, আর কি কি উনি করেন আর একটু দেখি। প্রথমবার আমি যখন গিয়েছিলাম ওর ওই জিডিটা দেখার পর, আচ্ছা আমি আর কিছু করিনি, দেখলাম আর কিছু নেই, আমি যাকে বসে থাকি দেখি কি হয়। তারপর আবার সেকেন্ড টাইম যখন আমাকে নিয়ে করলো, যে আমার ফোন নাম্বারটা রিভিল করে দিল, তাহলে ফোন নাম্বার রিভিল করাটা কতটা ক্রাইম, এটা কি ও জানে? ওর জেঠুমণি, ওর দেবদূতেরা জানে যে একটা মানুষের ফোন নাম্বারটা ছড়িয়ে দেওয়া কতটা বড় অপরাধ? তারপর আমার কাছে অনেক কল আসে, এই আসে সেই আছে, কারণ ওই স্ক্রিনশটটা তো টুক 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 করে অনেকের কাছেই চলে গেছে, তাই না? তবে যারা রেখেছে তারা বুঝে শুনেই রেখেছে, তারা কখনোই সমাধিকে কোনোভাবেই বিরক্ত করবে না, কারণ তাদের কাছে আগে থেকেই সমাধির আছে, যারা আমাকে ভালোবাসে তাদের অনেকের কাছে এই নাম্বারটা আছে, ওই চ্যাটটা পুরো তুলে রাখা আছে, ঠিক আছে, ওর ভিডিও থেকেই। তারপর আমি আমার থেকে চ্যাটটা তাদের কাছে পাঠিয়েছি, মিলিয়ে দেখেছে যে হ্যাঁ সেম, ঠিক আছে। তো আমি আবার সেকেন্ড টাইম থানায় যাই, গিয়ে জিডি করি, এটা হচ্ছে সেকেন্ড টাইম জিডি। যাই গিয়ে বলি, তখন বলছে এই মহিলার নামে তো আপনি আগে একবার এসে বলেছিলেন। আমি বললাম হ্যাঁ স্যার, আবার দেখুন এই কাজটা করেছে। আর রীতিমতন ও ফোনে ধমকি চমকি দেয়, সব কটাকে থানায় ডেকে নিয়ে আসবো, সব কটার নামে সাইবার ক্রাইমে যাব, সব কটাকে ঠেকিয়ে দেবো, সব কটাকে দিল্লি যেতে হবে, সমন সবার বাড়ি বাড়ি যাবে, এইভাবে ও প্রত্যেকটা ভিডিওতেই প্রায় ধমকি চমকি দেয়। অথচ ইল্লিগাল কাজটা করছে কিন্তু ওই। সমস্তটা আমি তখন বলি, লিখিত দিই, সব কিছু করি, তারপর আমাকে ওই জিডি নাম্বারটা দেয় এবং আমাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পাঠায়। তো থানা থেকেই তো পাঠায়।
তো যে সেখানে গিয়ে আমি কথা বলি, মহিলা ডিপার্টমেন্টে গিয়েই আমি কথা বলি, ওখানে সবাই মহিলা ছিল। তো ওখানে গিয়ে আমি সবটা জানালাম যে ইউটিউব করে, এই করে, ওই করে, সেই করে। আমাকে বলল, আপনি চিনলেন কি করে? আমি বললাম, ইউটিউব থেকেই। না আমি ওকে আগে চিনতাম, না ওর বাড়ি জানতাম, না ওর 14 গোষ্ঠীর কাউকে আমি চিনতাম। ইউটিউব থেকেই পরিচয়, তারপর থেকেই একটা মানে বন্ধুত্ব, বোন, এরকম একটা সম্পর্ক, দিদি বোনের সম্পর্ক হয়। বাড়িতে নেমন্তন্ন করে, ডাকে, আরো দুজন যায়। সবাইকে নিয়েই আমরা, মানে 3 জনে মিলেই আমরা আলাদা আলাদাই গেছি, কিন্তু আমরা আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি। কিভাবে গেছি? এইভাবে গেছি। কি করে আমার পক্ষে জানা সম্ভব আপনি বলুন? বলছে, না এটা কোনোদিনই সম্ভব হতে পারে না। এটা উনি গায়ের জোরে করে এসেছেন। আপনাকে ভয় দেখানো এবং আপনাদের একটা হ্যারাসমেন্ট করার জন্য এটা উনি করেছেন। এটা কোনো ব্যাপার নয়। তো আমি বললাম, না সেটা তো ব্যাপার নয়। কিন্তু একটা সাইবার ক্রাইমে গিয়ে আমার নামে একটা জিডি করে আসাটাও তো একটা খারাপ জিনিস না? একটা মিথ্যে একটা কথা বলে আমি কারোর নামে জিডি করে দিলাম। বলছে, আপনিও একটা করে রাখুন না। আপনি কেন করেননি এতদিন ধরে? তা আমি বললাম, আমি তো এইসব ব্যাপারগুলো খুব একটা মানে নই। আমি কিন্তু একা একাই করেছি এগুলো সব। আমি কিন্তু কাউকে ডাকিনি, কাউকে বলতেও যাইনি। তো তখন আমাকে বলল যে, আপনি একটা লিখিত দিন। কি, কি হয়েছে ১ম থেকে শেষ অব্দি একটা লিখিত দিন। তো আমার সমস্ত লিখিতটা, আমার উকিল ছিল সাথে। উকিলের যে মৌরি সেও ছিল সাথে। তো সবটা লিখে দিল। আমার কথা শুনে, শুনে মৌরি সমস্ত কিছু লিখে টিকে আমার সই দিয়ে টিয়ে ফোন নাম্বার সমস্ত দিয়ে, তারপর এই যে স্ক্রিনশট, ভিডিওর এগুলো সমস্তটা ওই মৌরির ফোনে কিন্তু টোটাল দেওয়া হয়। কারণ ওই তো দৌড়াদৌড়ি ঝাপাঝাপিটা করবে মেন, ওকে দেওয়া হয়। আর আমার মা যে আমার উকিল, সে আমার কিন্তু নিজের বান্ধবী। অতএব অসুবিধা কিছুই নেই। ক্রিমিনাল লয়ার। আচ্ছা। তো সে আমাকে, তাকে আমি সব দিয়ে দিই। স্ক্রিনশট থেকে আরম্ভ করে যাবতীয় সবকিছু আমি কোর্টের ওখানে গিয়ে জমা দিয়ে আসি। তারপরে আমি বললাম যে, ঠিক আছে তোমরা, তো এমন একটা জিনিস সেদিনকে করা হতো, ও চিন্তা করতে পারে না, ও ভাবতে পারে না যে আইন সবার জন্য সমান। আইন কিন্তু ধুমধাম আমার জন্য হয়ে গেল। আমি একজন মহান ব্যক্তি, আমার ৩০,০০০ সাবস্ক্রাইবার আছে বলে আমি মহান। আর যার ৮,০০০ আছে সে কোনো কিছু করতে পারবে না আমাকে, তা কিন্তু নয়। একটা ১০টা সাবস্ক্রাইবারের রেও যে যা এখানে রুলস রেগুলেশন, একটা ১,০০,০০০-এরও তাই রুলস রেগুলেশন। ঠিক আছে? আইনের ক্ষেত্রেও সেম, ইউটিউবেও সেম। তো সেই রকমভাবে আমি সমস্ত কিছু জানিয়ে আমি বললাম যে, ঠিক আছে আমি আর ২-১ দিন দেখতে চাই। তো তখন আমাকে বলল যে, কেন? আমাকে তখন বলল যে, তুমি এত আ মানে কেন? তো আমি তখন বললাম যে, "স্যার একটা বাড়ির বউ।" আমি বলেছিলাম এই কথাটা। স্যার না ম্যাডাম। বলছে, আমি তখন ওকে বললাম, কারণ যেহেতু ও সমস্ত উকিলদের সামনে তখন আমি ওকে বললাম, যেহেতু ও একটা বাড়ির বউ, আ এরকম একটা হ্যারাসমেন্ট থাক, দরকার নেই। তখন বলল কি, এইজন্য আমাকে আমার বান্ধবী বলল, "এইজন্যই তুমি হচ্ছ আমাদের বৌদি, জানো তো? তোমার মনটা এত সরল এবং সাদাসিধে যে তুমি এইজন্য এত দুঃখ পাও।" কারণ সে আমাকে ১ম থেকেই চেনে, আমি পাড়ায় থাকি। সব ব্যাপারটাই সে আমার জানে। মানুষের সাথে কত ভালোভাবে মিশে কত দুঃখ পেয়েছি সে জানে খুব ভালো করে। তখন ও আমাকে বলল, "তুমি এইজন্যই সোমাদি, তুমি", ও আমাকে সোমাদি বলে। তো "সোমাদি তুমি", না বৌদি বলে, "বৌদি তুমি এইজন্যই কিন্তু দুঃখ পাও। তোমাকে মানুষ আঘাত দিতে পারে এই কারণে। কেন তুমি এই লিগ্যাল স্টেপটা নিচ্ছ না?" আমি বললাম, "না ছেড়ে দাও। এখন থাক। দেখি আর সেকেন্ড, থার্ড কিছু যদি করে তখন নিশ্চয়ই করব, নিশ্চয়ই। সমস্তটা তোমাদের কাছে আমি দিয়ে রাখলাম। তোমরা তোমার পাশে আছো।" বলছে, "সব সময়ের জন্য আছি। রাত্রির ২ টোয় ডাকলেও তুমি আমাদেরকে পাবে সব সময়ের জন্য।" তখন আমি একটু নিশ্চিন্ত হই। কিন্তু বিশ্বাস করো, আমি যদি সেদিনকে স্টেপটা নিতাম না, তোমরা জানো না এই স্টেপটা কি জিনিসটা হতো। আমি এখানে খুলে বলতে পারব না আইনের ব্যাপার। সত্যি আমি খুলে বলতে পারব না। আমি কিন্তু নিইনি। যেহেতু ও একটা বাড়ির বউ, ওর শ্বশুর-শাশুড়ির একটা সম্মান আছে। আমি ভেরুর সম্মান দেখিনি। দেখতে চাইও না। কিন্তু ওর শ্বশুর-শাশুড়ি একটা স্কুল টিচার। তার একটা আলাদা সম্মান আছে। যেহেতু আমি স্কুল টিচার ছিলাম, আমি জানি সেই প্রফেশনটার কতটা সম্মান। তো সেইখানে দাঁড়িয়ে আমি ওর শ্বশুর-শাশুড়ির রেসপেক্ট এর কথা ভেবে আমি কিন্তু এই কাজটা করিনি। আর ও আমার কমেন্ট বক্সে এসে আমার নাতনির মৃত্যু কামনা, আমার আমাকে নিয়ে বাজে, বাজে ভিডিও করে, করে আমার চ্যানেলটাকে ধ্বংস করে দিচ্ছে। ভাবতে পারো তোমরা? প্রত্যেকটা মানুষের কাছে আমাকে ছোট করে দিয়েছে। দোগলা, পা চাটা, ওই ভিউজ হচ্ছে না বলে আমি লোভে, লোভে চলে গেছি। আমাকে আমার চোখের সামনে আমি দেখেছি আমাকে ব্লক করে দিতে। আমার মেসেজ না পড়ে আমাকে ডিলিট করে মানে আমার চ্যানেলে ব্লক করে দিতে। এই অপমানগুলো না আমি সহ্য করতে পারি না। বিশ্বাস করো, আমি সহ্য করতে পারি না। আমার রাগ জমতে যেদিনকে বাস্ট করবে সেদিন আমি ওর না দেখবো শ্বশুর-শাশুড়ি, না দেখবো ওর বর, না দেখবো শেরু। ৪ টের কাউকে দেখবো না। যদি আমি কিন্তু কোনো কিছু করতে যাই। আর আমার বাড়িতে যদি কোনো রকম উল্টো-পাল্টা কারণে কোনো কাগজপত্র চিঠি এসে যায়, আমি কিন্তু ছাড়বো না। সত্যি কথা তোমাদেরকে বলে দিলাম। সোমালি খুব নরম, ভীষণ নরম। যার জন্য ২য় বার, ৩য় বার কথা বলতে এসেছেও আমি না বলে ফেলেছি। তার জন্য তোমাদের কাছে অনেক সরি চেয়েও আমি নিজেকে ছোট করেছি। তারপরেও, তারপরেও বলছি যে আমার মনটা আমি ৮-১০ জনের মতন করতে পারি না কিছুতেই। অনেক চেষ্টা করেছি। বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি। কিন্তু আমি না পারিনি। পারিনি। আমি বলেছিলাম, আমার সাথে ফোনে তখন একজন ছিল, আমি কোর্ট থেকে তাকে বারবার ফোন করেছিলাম। ২-৩ জনকে আমি বারবার ফোন করেছিলাম। তো সেই সময়ের কথাগুলো আমি কিন্তু ভুলিনি। কারোর ব্যবহার আমি ভুলিনি। কারোর ব্যবহার না। বিশ্বাস করো, কারোর ব্যবহার আমি ভুলিনি।
কিন্তু আমি হেল্প করেছি অনেককে, আমি হেল্প করেছি অনেককে, নাম বলবো না, কারোর নাম বলবো না। যারা আমার ভিডিওটা যদি দেখে তারা জানবে যে হ্যাঁ, সোমাদি আমাদেরকে কিন্তু সেই সময় হেল্প করেছিল কোনো না কোনো ব্যাপারে। আমি কিন্তু হেল্প করেছিলাম, তারা আমাকে এখন ব্লক করে দিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই কষ্টটা আমার এইখানেই থাকবে, কিন্তু সোমাদির পরিবর্তন হবে না। সোমাদি যেমন ছিল তেমনই আছে, তেমনই বাকি জীবনটা থাকবে। আজ আছি কাল নেই, মরে গেলে শেষ। আমার নামে হয়তো একবার বলবে সোমাদি মারা গেছে, তার আত্মার শান্তি কামনা করি, ব্যাস। একটা করে ভিডিও হয়তো আমার জন্য, হয়তো কারোর ভিডিওর প্রথমে একটু থাকবে, কারোর ভিডিওর শেষে একটু থাকবে, কেউ হয়তো ছোট্ট একটা কমিউনিটি পোস্ট দেবে যে সোমাদিদা মারা গেছে, আলকাতরা বুড়ি মরে গেছে, ফোমা বুড়ি আর জ্বালাতে আসবে না, এটাই থাকবে, এর বাইরে আর কিছু না। পরের দিন থেকে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, কোনো ব্যাপার না। মানুষ বাড়ির নিকট মানুষ মরে গেলে পরেও মানুষ ঠিক পরের দিন থেকে খায় দায় ঘুমোয় আগে মতে সব করে, সব কিছু করে, সেখানে সোমাবুড়ির তো কোনো ব্যাপারই না। কিন্তু অকারণে সোমাবুড়িকে কষ্ট সোমাবুড়ি মানতে পারে না গো, মানতে পারে না। তো এই যে জিডিটা দেখাচ্ছে না, এই যে বলছে সবার হবে সবার হবে, তো তোরও হয়ে আছে, এটা মাথায় রেখে দিস, তোরও কিন্তু হয়ে আছে। সোমাদি কিন্তু খুব সহজ সরল মানুষ, খুব সহজ সরল মানুষ, বুঝেছিস তো? আঁচড়াস না, বারবার আঁচড়াতে আঁচড়াতে যখন আমার গায়ে পোকাটা ধরে কামড়াবে আমায়, তখন কি আমি তোকে ছেড়ে দেবো বল? বারবার বারবার কেউ কিন্তু কাউকে ছাড়ে না। তো একটু বুঝে শুনে কথা বল, বুঝে শুনে কাজ কর, ঠিক আছে, মানা যায়। কিন্তু সবাইকে নিয়ে খেলতে যাস না, সবাইকে নিয়ে খেলতে যাস না। তুই যেটা করেছিস অন্যায় করেছিস, তুই যেটা করেছিস সেটা অন্যায় করেছিস। আমি কোনো অন্যায় এখনো পর্যন্ত তোর সাথে করিনি, এখনো পর্যন্ত তোর সাথে করিনি, এটা তোকে আজকে বলে গেলাম। এই যে জিডিটা আমার হাতেও আছে, মাথায় রেখে দিস, মাইন্ড ইট।